6 মাসে বিএনপি সরকার 29 ক্ষেত্রে ব্যর্থ, অভিযোগ নাহিদ ইসলামের। বার্ষিক পরীক্ষা, বন্যা ও পূজা বিবেচনায় স্থানীয় নির্বাচন হবে। বেতন কাঠামো নিয়েও সিদ্ধান্তহীনতা, সরকারের রাজনৈতিক সাহসের অভাব, মন্তব্য দেবপ্রিয়ের। যশোর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুতে 33 পদ অনুমোদন। উন্নয়নের স্বার্থে আমরা সবাই একমত হতে চাই, বললেন এমপি ডাক্তার মোসলেউদ্দিন। যশোরে বাবার মরদেহ বারান্দায় রেখে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ। রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব ও সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি সরকারের 6 মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার 180 দিনে 29টি ক্ষেত্রে ব্যর্থতা ও অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। আজ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও পররাষ্ট্রনীতিতেও সরকার ব্যর্থ হয়েছে। র্যাব বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, সরকার পুরনো রাজনীতির পথে ফিরলে তাদের গণ আন্দোলনের মুখে পড়তে হবে। পাশাপাশি সরকারের ব্যর্থতার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানান তিনি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির মিডিয়া সংলাপে তিনি বলেন, সরকারের 6 মাস পার হলেও বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজস্ব ঘাটতির আশঙ্কায় সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছে। দেবপ্রিয় বলেন, শুরুতে সরকারি কর্মচারীদের 20 থেকে 25% মহার্ঘ ভাতা দিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সময় নেওয়া যেত। এতে কর্মচারীদের চাপ কমানোর পাশাপাশি সরকারের আর্থিক চাপও ধাপে ধাপে সামলে দেওয়া সম্ভব হতো। তিনি সতর্ক করে বলেন, বেতন কাঠামো নিয়ে দীর্ঘসূত্রতা সরকারি কর্মচারীদের অসন্তোষ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে। দ্রুত এই বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণার আহ্বান জানান তিনি। বার্ষিক পরীক্ষা, বন্যা ও দুর্গাপূজার সময়সূচি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে আরো ভালো স্থানীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করবে কমিশন। সিইসি জানান, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনই চূড়ান্ত হয়নি। আইন ও বিধি সংশোধনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও প্রস্তুতি ও সমন্বয় শুরু হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের 0 আসনে উপনির্বাচন আইন অনুযায়ী 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান সিএসএ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর জন্য 33টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদিত পদের জন্য 20টি স্থায়ী ক্যাডার পদ এবং 13টি বছর ভিত্তিক সংরক্ষিত পদ। এসব পদের মধ্যে কার্ডিওলজি ও অ্যানেস্থেশিয়ার কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদ রয়েছে। সিসিইউ চালু হলে যশোর সহ আশেপাশের জেলার হৃদরোগীদের চিকিৎসা সেবা পাওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিসিইউ ভবন ও যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এরই মধ্যে এনজিওগ্রাম মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অন্যান্য কাজ শেষ করে দ্রুত সিসিইউ সেবা চালু করা সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মনোয়ার স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত অনুমোদনের বিষয়টি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু করা ছিল তার নির্বাচনী অঙ্গীকার। যশোরের ঝিকরগাছায় আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যশোর 2 আসনের এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ বলেছেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একমত হতে হবে। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গদখালির পরিত্যক্ত রেল স্টেশন পুনরায় চালুর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সবাই একমত হলে সেখানে দ্বিমতের সুযোগ নেই। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে
এমপি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না, তাদের ছাড় দেওয়া যাবে না। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগরে নকল ও নিবন্ধনবিহীন ওষুধ বিক্রি বন্ধে ফার্মেসি মালিক ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ নোয়াপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শেখ সালাউদ্দিন দীপু। সভায় ড্রাগ লাইসেন্স নবায়ন, নিয়মিত ফার্মেসি পরিদর্শন, চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ, অনুমোদিত ওষুধ বাজারজাতকরণ এবং সঠিকভাবে ওষুধ সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তা, ফার্মেসি মালিক ও ওষুধ বিক্রয় প্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই কবরের জায়গা নিয়ে দুই ভাই ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 5 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের প্রতিনিধি জিএম আব্দুস সালাম সবুজ জানিয়েছেন, সোমবার সকালে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান আব্দুল খালেক মান। স্থানীয়রা জানান যে বাবার দাফনের জন্য পারিবারিক কবরস্থান কবর খোঁড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে দুই ভাই, তাদের স্ত্রী ও বড় ভাইয়ের মেয়ে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পারিবারিক কবরস্থানেই আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়। স্থানীয়দের ভাষ্য, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বাবার দাফনের জন্য কবর খোঁড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকেই সংঘর্ষ হয়। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে বাড়িতে পড়ে থাকে বৃদ্ধের মরদেহ। শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুল খালেকের দাফন সম্পন্ন করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে 5তলা ভবন নির্মাণে হয়রানি ও ফেসবুকে বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ করেছেন কাতার প্রবাসী ফরিদুল ইসলাম শাহিন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ফরিদুল বলেন, 2020 সালে পৌরসভার কেজি স্কুল সংলগ্ন এলাকায় 3.25 শতক জমি কিনে ভোগ দখল করছেন। এর 1 শতকের কিছু বেশি জায়গায় পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী 5তলা ভবন নির্মাণ করেছেন। তার দাবি, সম্প্রতি ফেসবুকে তার বিরুদ্ধে সরকারি জমি ও খাল দখলের অভিযোগ তুলে ভুল তথ্য প্রচার করা হয়েছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে সরজমিন তদন্তের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের দাবি করেন। পাশাপাশি অপপ্রচার ও হয়রানি বন্ধের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ঢোল বাজনা বাজিয়ে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমবেত হয়। আনন্দ মিছিলে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশের শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শহীদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটলো। বক্তারা বলেন, রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করায় ও সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি অবহেলিত এ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিউজিল্যান্ডে 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। আইন না মানলে কোম্পানিগুলোকে তাদের বৈশ্বিক রাজস্বের সর্বোচ্চ 10% পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য, ঘুম, পড়াশোনা ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে প্রস্তাবিত বিল নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। জোটের 2 শরিক দল এর বিরোধিতা করেছে। বিরোধী লেবার পার্টি ও বয়স যাচাই ও কোন কোন প্ল্যাটফর্ম আইনের আওতায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছিল। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।